বন্যা জলাবদ্ধতায় পরীক্ষার প্রতিবাদে ঢাকা সহ সারা দেশে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন। স্টার্টআপের জন্য 5 কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। 7 প্রতিষ্ঠানকে 1 থেকে 10 লাখ টাকা করে পুরস্কার। এবং বানের পানিতে চট্টগ্রাম জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিপর্যস্ত 535 স্কুল কলেজ, ভেঙেছে প্রায় 4000 কিলোমিটার সড়ক। স্বাগত স্টার নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। দেখছিলেন শিরোনাম। বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এদিন ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করতে মিছিল নিয়ে অগ্রসর হলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তা আটকে দেয় পুলিশ। সোমবার ভারী বৃষ্টির মাঝেই এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নাজেহাল হতে হয় শিক্ষার্থী এবং অভিভাবকদের। বৈরী আবহাওয়ার মাঝেই বোর্ড পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদেই মঙ্গলবার দেশ জুড়ে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় ঢাকা কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলে স্লোগান। মিছিলটি শিক্ষা বোর্ড ঘেরাও করতে এগিয়ে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তা আটকে দেয় পুলিশ। এ সময় নিজেদের ক্ষোভ ও দাবির কথা জানান পরীক্ষার্থীরা। এদিকে সকাল 11:30টায় বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে মিছিল শুরু করে সাতমাথায় অবস্থান করেন। পরীক্ষা দিতে যেতে পারেনি, মেয়েটা সুইসাইড করছে। পরীক্ষা স্থগিত করতে হবে এবং আমাদের গতকালকের পরীক্ষায় 19,000 শিক্ষার্থী ভাই বোন অংশগ্রহণ করতে পারেন না, তাদের পরীক্ষা আবার নিতে হবে। একই চিত্র ছিল যশোরেও। পরীক্ষার্থীদের বিক্ষোভে সরগরম ছিল রাজপথ। এদিন রাজশাহী শিক্ষা বোর্ডের সামনেও বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিনাজপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে স্টেশনে আটকা পড়েছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, এই যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে, এই বিষয়ে আসলে যারা যাত্রী রয়েছেন তাদের কোনো বক্তব্য আপনি জানতে পেরেছেন কিনা, এবং শিক্ষার্থীদের দাবি এবং কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইমা। আসলে দিনাজপুর স্টেশনে 2:15 কিছু সময়ে কিন্তু পঞ্চগড় থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আসে অবস্থানে। তারপরে কিছু বিরতি দিয়ে 2:20 কিন্তু এই দিনাজপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। এখনো পর্যন্ত শিক্ষার্থীদের এই চলমান আন্দোলন দিনাজপুর ছেড়ে যায়নি। আমরা যতদূর জেনেছি এবং অবরোধের কারণে কিন্তু প্রায় এখন অতিক্রম করে গেছে। এখন পর্যন্ত টাকা রয়েছে যেসব যাত্রী পঞ্চগড় এবং দিনাজপুর থেকে ট্রেনটি তারা আমাদের সাথে কথা বলছি। খুব দ্রুতের জন্য এই সমস্যার সমাধান করা হয় এবং তাদের গন্তব্যস্থল ঢাকায় ও বিভিন্ন জায়গায় নির্ধারিত সময়ের সাথে হতে পারে, এই জন্য তারা একটা জোর দাবি জানিয়েছেন। আমরা দেখেছি দিনাজপুর শহরের ফুলবাড়ি বাস এলাকায় এখানে শিক্ষার্থীরা অবস্থান, শিক্ষামন্ত্রীর বক্তব্য সেখানে তারা পেশ করছেন, দিচ্ছেন। মূলত হওয়ায় কিন্তু মূলত। মোস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দিনাজপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। এদিকে স্টার্টআপের জন্য 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত দেবে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য স্টার্টআপ এবং সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য সরকার প্রস্তুত রয়েছে। এদিন 7 স্টার্টআপ প্রতিষ্ঠানকে 1 থেকে 10 লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়।
শিক্ষা, স্বাস্থ্য কিংবা পরিবেশ, জলবায়ু পরিবর্তনে প্রতিটি খাতে সৃষ্টি হচ্ছে নতুন নতুন সমস্যা। জীবন সংশ্লিষ্ট সেসব সমস্যা সমাধানে নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তির উদ্যোগ নিয়ে এক ছাদের নিচে তরুণরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্যোক্তাদের ভাবনা শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন তাদের প্রযুক্তি সমৃদ্ধ স্টলগুলো। জামানত নেই, তাদের জন্য ঋণ পাওয়া সহজ করতে সরকারের কি উদ্যোগ রয়েছে? এর আগে সিনেট ভবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনায় যোগ দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য সরকার প্রস্তুত। জানান, স্টার্টআপের জন্য 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত দেয়া হবে। 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা, তাকে আমরা সহায়তার চেষ্টা করব। যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লারিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি। তরুণদের আত্মবিশ্বাসের প্রশংসা করে সরকার প্রধান বলেন, আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দেয়া হবে। মাঝে মাঝে হয়তো হতাশ হয়ে যেতাম, কিন্তু এই বাচ্চাগুলোকে দেখার পরে নিজেকে খুব কনফিডেন্ট মনে হয়েছে। আজকে যখন আপনাদেরকে দেখলাম এবং ওই দিন ওই দুটো ইভেন্টে ওই বাচ্চাগুলোকে দেখেছি, আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অনুষ্ঠানে সারা দেশের 7টি স্টার্টআপ প্রতিষ্ঠানকে 38 লাখ টাকা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বাজ শিল্ড, নিশাত জাহান নাদিরা, সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। স্মরণকালের বড় বন্যা বৃহত্তর চট্টগ্রামে। বসত ভিটার পাশাপাশি ভেসে গেছে জমির ফসল, মাছের ঘের। এখন ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে হাজারো পরিবার। এদিকে এই বন্যায় 55 জনের মৃত্যুর তথ্য দিয়েছে প্রশাসন। এছাড়া 535টি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় 4000 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মামুনুর রশিদ অভির রিপোর্ট, ছবি তুলেছেন পিয়াল ঘোষ। প্রথম দেখায় মনে হবে এটি কোনো নদী কিংবা বিশাল জলরাশি, অথচ দিন 10 আগেও এখানে ছিল কৃষকের ফসলি জমি আর মাছ চাষিদের জীবিকার ঘের। বন্যার পানিতে ভেসে গেছে তাদের স্বপ্ন, পরিশ্রম আর সারা বছরের সঞ্চয়। এখন চারদিকে শুধু পানি, আর সেই পানির নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষের দীর্ঘশ্বাস। এমন দৃশ্য চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার 3 নম্বর ওয়ার্ডের। চোখের সামনে কষ্টে গড়া ফসলি জমি, মাছের ঘের আর জীবিকার শেষ সম্বল তলিয়ে যেতে দেখে নির্বাক কৃষকরা। ক্ষেত খামার ছিল, সবগুলো বন্যার ভাসে মাছের একেবারে নিয়ে গেছে। এখন আমাদের কিছু বলার থাকলো আর মুখ দিয়ে বলার আসে না। আমাদের এখানে মাছের ফসল ছিল, এরপর মুরগি ফার্ম আছে, এবং মানুষের শ্বাস করছে, এই ক্ষতিগুলো এগুলো নষ্ট হয়েছে। ক্ষতিগুলো নষ্ট হয়েছে আর কি মেজর। তারপরে ফসল ডুবে গেছে, মানে মাছের ফসলটা ডুবে গেছে, এগুলো আর কি। সোমবার থেকে বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে নামছে বন্যার পানি, আর স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। যদিও এখনো পানিবন্দী হাজারো মানুষ। কদম গাছ আছে, এগুলো বাসে নিচে, অনেক জিনিস নিচে, তো কি করবো, অনেকটা ছেলে নাই। মেয়ে 3টা নিয়ে আমি অনেক কষ্ট আছে। আমার ঘর দেখতেছেন তো কি হয়েছে। বাইরেতে পারছে না, পুরো ইনকাম নেই, খাইতে পারছে না, ওদের বাসা আছে, দিন আনি দিন খাই। সর্বগ্রাসী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য চাষী এবং ঘরবাড়ি হারানো পরিবারের তালিকা তৈরি করে দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস সরকারের। প্রতিটি ঘরবাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। যেখানে ফসলি জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিই। বন্যার পানি সরে যাচ্ছে, কিন্তু রেখে যাচ্ছে ধ্বংসস্তূপ আর দীর্ঘশ্বাস। অনেকটা নিঃস্ব হয়ে যাওয়া এসব মানুষের সামনে এখন বড় চ্যালেঞ্জ নতুন করে ঘুরে দাঁড়ানো। মামুনুর রশিদ অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। রংপুরে তিস্তা নদীর গ্রাম রক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানিবন্দী 4টি গ্রামের 2000-এর বেশি পরিবার। এ নিয়ে আরও জানাতে গঙ্গাচড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন। রাফিন, কিভাবে গ্রাম রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হলো এবং এই সংকট মোকাবেলায় কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আমাদেরকে জানাবেন।
ইমা, গতকাল সন্ধ্যার পর থেকে তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি পেতে শুরু করে এবং রাত 10টায় তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমা 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ঠিক 4 ঘন্টা 5 ঘন্টা অবধি কিন্তু তিস্তা নদীর পানি লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্ট থেকে রংপুরের গঙ্গাচড়া এবং কাউনিয়া এলাকায় এসে পৌঁছায়। স্বভাবতকালীন সময়ে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, আজ ভোর রাতে রংপুরের গঙ্গাচড়ার মরনিয়া ইউনিয়নের নরসিংদী গ্রামের সীমান্ত, একই সাথে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের যে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকা তালপট্টি গ্রামের এই যে গ্রাম রক্ষাবাঁধ, সেটিতে ভাঙন ধরে এখানে কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি ভোর রাত থেকে পানি প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে এই খুনিয়াগাছ এবং গঙ্গাচড়া উপজেলার 4টি গ্রামের প্রায় 2000-এর বেশি মানুষ পানিবন্দী। এই যে গ্রাম রয়েছে 4টি গ্রাম, এখানে তালপট্টি, খুনিয়াগাছ, নরসিংদী, হরিণচড়া, এই গ্রামগুলোর বিস্তীর্ণ এলাকায় কিন্তু পানিবন্দী। বিশেষ করে এই বাঁধটি নির্মাণ করা হয়েছে চলতি বছরে বাঁধ নির্মাণের পরপরই কিন্তু এলাকাবাসীর মধ্যে অনেকটা স্বস্তি এসেছিল। তারা এই জায়গাগুলোতে কিন্তু চাষাবাদ করছিল এবং পুকুরগুলোতে মাছ ছেড়েছিল। নানাবিধভাবে কিন্তু তারা অনেকটা স্বপ্ন দেখেছিল যে এই যে সমকালীন সময় তারা যে চাষাবাদ করছে এবং মাছ চাষ করছে, সেই বিষয়গুলো নিয়ে তারা ছিল যে এই বাঁধটি নির্মাণ হওয়ার পরে কিন্তু এই এলাকা আর বন্যা উঠবে না। কিন্তু আমরা যেমনটি দেখতে পেলাম যে চলতি মৌসুমের তৃতীয় দফায় বন্যা আসার পরে কিন্তু এই বাঁধটিতে ভাঙন ধরলো। ইতিপূর্বে কিন্তু বাঁধের প্রায় 150 মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন 130 মিটার বেশি অংশ ভাঙন ধরেছে এবং প্রায় 400 মিটার বাঁধ কিন্তু অর্ধেক অংশ ভেঙে গিয়েছে। এখানে পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাট যে ডিভিশন রয়েছে, তারা 6000 জিও ব্যাগ ফেলানোর জন্য ঠিকাদার নিয়োগ করেছিল এবং তারা ইতিমধ্যে প্রায় 6000 জিও ব্যাগ ফেলেছে। তবে গতকাল রাতে আজকে ভোর রাতে যে ভাঙন দেখা দিয়েছে, আর পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড আপৎকালীন যে ব্যবস্থা নেবে, সেটি পানি নেমে যাওয়ার পর এই এতটুকু জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়রা বলছে এই বাঁধকে তারা স্থায়ীভাবে শাসন চান, অন্যথায় এই যে গঙ্গাচড়ার মরণে এবং লালমনিরহাট সদরের যে খুনিয়াগাছ ইউনিয়নের এই 4টি গ্রাম, তারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে চলতি বন্যা মৌসুমে। ইমা, রাফিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাফিন। জলাবদ্ধতা নিরসনে সেচ মেশিন ব্যবহার সহ মশা নির্মূলে সিটি কর্পোরেশনকে কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন জামায়াত নেতারা। দুপুরে নগর ভবনে জলাবদ্ধতা এবং নাগরিক সমস্যা নিয়ে প্রশাসকের সঙ্গে বৈঠক করেন তারা। তাতে ঢাকা 4 এবং 5 আসন সহ নানা এলাকার সমস্যাগুলো তুলে ধরা হয়। ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে দ্রুততম সময়ে খাল খনন এবং দখল রোধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন জামায়াত নেতারা। তারা বলেছেন, কাউন্সিলর না থাকায় স্থানীয় সমস্যা সমাধানে বেগ পেতে হচ্ছে। পরে এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসক আব্দুস সালাম। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী, আমাদের মহাসচিব, ওনার সাথে আমি কথা বলবো যাতে এই বিষয়ে আরও একটু কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়। যদি কিছু ফান্ড এবং বিশেষ বরাদ্দ আমরা চেয়েছি, বিশেষ 18টা ওয়ার্ড, যে 18টা ওয়ার্ডে কোনো রাস্তা নাই, কোনো ড্রেন নাই, কোনো বিদ্যুৎ নাই, এবং অ্যাবসলিউটলি এটা নতুন করে করতে হবে। তো করতে হলে তো এটা কোনোভাবেই আমার রেভিনিউ ইনকামের দিয়ে এটা তো ডেভেলপমেন্ট ওয়ার্ক আমার পক্ষে একেবারে ইম্পসিবল হয়ে যায়। সারা দেশের ডিসিদের সাথে কথা হয়েছে, কুমিল্লা ছাড়া আর কোথাও সমস্যা হয়নি। সবাই বলেছে পরীক্ষা নিতে কোনো সমস্যা নেই, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। মঙ্গলবার সংসদ অধিবেশনে তিনি এই কথা বলেছেন। শিক্ষার্থীদের অস্থিরতার প্রয়োজন নেই, যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিয়নের সাথে তারা বলেছে যে কোথাও পরীক্ষা কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। এবং সেই সাথে ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7 এই 2টি প্রশ্ন ভুল হয়েছে। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি, বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। আমরা নির্দেশ দিয়েছি যে পরীক্ষা বিলম্বতে শুরু করার জন্য, এবং যে মেয়েটি কাপড় ভিজে গিয়েছিল বাড়ি থেকে কাপড় আনা হয়েছে, 1 ঘন্টা পরে পরীক্ষা নেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। বিমান ভাড়া 36% কমিয়ে হজ ফ্লাইট পরিচালনা করতে চায় ইউএস বাংলা এয়ারলাইন্স। এরই মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে এমন প্রস্তাব দিয়েছে তারা। সামর্থ্যবান মুসলমানদের জন্য হজ ফরজ, কিন্তু প্রতিবেশী ভারতের মুসলমানদের তুলনায় সেই সামর্থ্য অনেক বেশি থাকতে হয় বাংলাদেশিদের, কারণ খরচ বেশি।
হজযাত্রায় খরচের বড় একটি খাত বিমান ভাড়া। সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস ও বিমান বাংলাদেশ ছাড়া আর কোনো এয়ারলাইন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে হজযাত্রা করা যায় না। অভিযোগ আছে, প্রতিযোগিতামূলক না হওয়ায় বাড়তি ভাড়া আদায় করা হয়। 2023 সালে হজের বিমান ভাড়া ছিল 1,97,000 টাকা। অন্তর্বর্তী সরকারের আমলে সেটি কমিয়ে আনা হয় 1,67,000-এ। 2026 সালে তা আরও কিছুটা কমে হয় 1,54,000 টাকা। এমন প্রেক্ষাপটে 2027 সালে মাত্র 98,000 টাকায় হজ ফ্লাইট পরিচালনা করতে চায় ইউএস বাংলা এয়ারলাইন্স। এ বিষয়ে একটি প্রস্তাব ধর্ম মন্ত্রণালয়ে পাঠিয়েছে তারা। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে, এটি বাস্তবায়িত হলে হজ ফ্লাইট পরিচালনায় মনোপলি ভাঙবে, আরও সাশ্রয়ী হবে হজ প্যাকেজ। ইউএস বাংলাও তো একটা আমাদের বাংলাদেশি এয়ারলাইন্স, সেই এয়ারলাইন্স যদি পারে অন্য এয়ারলাইন্স গুলো তো এই প্রতিযোগিতা আসা উচিত। এখন মুক্ত বাজার অর্থনীতিতে প্রতিযোগিতামূলক বাজার, সেখানে যদি একটা এয়ারলাইন্স কম টাকা পারে তো সেক্ষেত্রে হজযাত্রীদের জন্য এটা একটা বড় রকমের সুযোগ। আমাদের সকলের এই জায়গায় সহযোগিতা করা উচিত। 2023 থেকে সর্বশেষ 2026 পর্যন্ত টানা 4 বছর হজের কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। ফুটবল বিশ্বকাপ 2026-এর সংবাদ। রাতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং স্পেন। নকআউটের চমৎকার রেকর্ড এবং 8 গোল করা কিলিয়ান এমবাপ্পের ফর্ম ফ্রান্সের মূল শক্তি। অন্যদিকে ওপেন প্লেতে মাত্র 1 গোল হজম করা স্পেনের দুর্ভেদ্য রক্ষণ এবং সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে জয়ের ইতিহাস তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। ম্যাচ শুরু হবে রাত 1টায়। ফাইনালের টিকিট কার, এমবাপ্পের ফ্রান্স নাকি ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের? বিশ্বকাপের সবচেয়ে বড় লড়াইগুলোর একটির কাউন্টডাউন শুরু। টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালের স্বপ্নে বিভোর ফ্রান্স, আর টানা তৃতীয়বারের মতো লে ব্লুদের হারিয়ে ইতিহাস গড়তে চায় স্পেন। শেষ হাসি হাসবে কে? অপটা সুপার কম্পিউটার 25,000 বার ম্যাচটি সিমুলেশন চালিয়ে বলছে সামান্য এগিয়ে ফ্রান্স। নির্ধারিত 90 মিনিটে লে ব্লুদের জয়ের সম্ভাবনা 43.9%, স্পেনের 29% আর 27.1% ক্ষেত্রে ম্যাচ গড়াতে পারে অতিরিক্ত সময়ে। অর্থাৎ ব্যবধান এতটাই সূক্ষ্ম যে এক মুহূর্তের ভুলই বদলে দিতে পারে পুরো গল্প। ফ্রান্সকে এগিয়ে রাখার বড় কারণ তাদের নকআউটের অসাধারণ মানসিকতা। দিদিয়ের দেশমের দল টুর্নামেন্টে টানা 6 ম্যাচ জিতে এসেছে। 1998, 2006, 2018 ও 2022 নিজেদের খেলা শেষ 4 বিশ্বকাপের সেমিফাইনালেই জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে ফ্রান্স। এবারও জিতলে টানা 3টি বিশ্বকাপ ফাইনালে ওঠার বিরল ইতিহাস গড়বে লে ব্লুরা। আর সামনে আছেন কিলিয়ান এমবাপ্পে। 8 গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে যৌথভাবে শীর্ষে থাকা এই তারকা নকআউটে 12 গোল করে বিশ্বকাপ ইতিহাসে নকআউটে সর্বোচ্চ গোলদাতা। দেম্বেলের সঙ্গে তাদের 19টি যৌথ সুযোগ সৃষ্টি ফ্রান্সের আক্রমণকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। কিন্তু স্পেনকে অবহেলা করার সুযোগ নেই, বরং এই টুর্নামেন্টের সবচেয়ে বড় অস্ত্র তাদের রক্ষণ। 6 ম্যাচে ওপেন প্লে থেকে মাত্র 1টি গোল হজম করেছে লা রোহা। প্রতিপক্ষের 27টি শট থেকে এক্সপেক্টেড গোল কনসিডেড মাত্র 1.5, আর প্রতি শটে 0.06 এক্সপেক্টেড গোল, যা পুরো বিশ্বকাপের অন্যতম সেরা রক্ষণাত্মক পরিসংখ্যান। আরও ভয় ধরানোর মতো তথ্য হলো সাম্প্রতিক ইতিহাস। শেষ 2 দেখাতে ইউরো 2024 সেমিফাইনাল ও 2025 নেশনস লিগেই ফ্রান্সকে হারিয়েছে স্পেন। তাই অপটা ফ্রান্সকে কাগজে কলমে এগিয়ে রাখলেও বাস্তবতা বলছে সেমিফাইনালের ভাগ্য নির্ধারণ হতে পারে মাত্র একটি গোল, একটি ভুল কিংবা একটি মুহূর্তে। গোলাম মোর্শেদ, স্টার প্লে। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।